নমস্কার দর্শক বন্ধুরা, ইমেজ বেঙ্গল হেলথ কেয়ার অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত। আমাদের শরীরের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অঙ্গ হলো হার্ট। আর এই হার্ট নিয়ে আমরা সবসময় ভাবি। আমাদের শরীরে কোনো অসুবিধা হলে বা কোনো সমস্যা হলে আমরা সবসময় চিন্তা করি যে আমাদের হার্ট ঠিক আছে তো। তার পাশাপাশি আমাদের নানা রকম উপাদানগুলো, রক্তের কোলেস্টেরল, ট্রাইগ্লিসারাইড, আরও অন্যান্য যে উপাদানগুলো, সেগুলোর মাত্রা ঠিক কত হবে এবং সেটা কতটা আমাদের হার্টের ওপর প্রভাব ফেলবে সেটা নিয়েও আমরা সবসময় চিন্তা করে চলেছি। কিন্তু এই সমস্ত বিষয়ে চিন্তা করার পাশাপাশি যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, ওষুধ এবং সঠিক খাদ্যাভ্যাস। ডাক্তারবাবুরা সবসময় বলে থাকেন যে যে কোনো মানুষের সুস্থ জীবনযাপনের জন্য ডায়েট এবং লাইফস্টাইলের অপরিসীম ভূমিকা আছে। আর আজকেই আমরা সেই লাইফস্টাইল এবং খাদ্যাভ্যাস এটার ব্যাপারে বিস্তারিতভাবে জানব যে আমাদের শরীরে, রক্তে অত্যন্ত গুরুত্বপূর্ণ উপাদানগুলো, সেগুলো যাতে ঠিক থাকে এবং তার পাশাপাশি আমাদের হার্টও ভালো থাকে, সেই জন্য আজকে আমাদের এই প্রতিবেদন। আর সেই জন্য আজকে আমরা এসে উপস্থিত হয়েছি রবীন্দ্রনাথ টেগোর হসপিটালে এবং আমরা আমাদের মধ্যে পেয়েছি বিশিষ্ট হৃদরোগ বিশেষজ্ঞ ডাক্তার সিদ্ধার্থ মানিকে। স্যার নমস্কার, ইমেজ বেঙ্গলে আরও একবার আপনাকে স্বাগত। নমস্কার। হ্যাঁ স্যার, শুরুতেই যেটা আমাদের দর্শক বন্ধুদের প্রশ্ন থাকে এবং তারা বিভিন্ন সময় সবসময় চিন্তা করেন, এই খাওয়া দাওয়া। যেহেতু আমাদের জীবনযাত্রার ধরনটা একটা পাল্টে গেছে, আমরা অনেক ক্ষেত্রে ফাস্ট ফুডের ওপর নির্ভর করে ফেলেছি এখন নিজেদেরকে, তো খাওয়া দাওয়াটা কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ। সেই জায়গা থেকে আমি আপনার কাছে আসবো এই দুটো জায়গা থেকে। প্রথমত, যে আমরা হার্ট ভালো রাখতে কী খাবো, তার পাশাপাশি যাদের অল্প বিস্তর হার্টের সমস্যা রয়েছে, যাদের হাই প্রেশার রয়েছে, কোলেস্টেরল রয়েছে, ট্রাইগ্লিসারাইড রয়েছে, তারা কি খেলে তাদের হার্টটার ভালো রাখতে পারবেন? ঠিক, দেখুন, এটা আমরাও যে সমস্ত রুগীদের প্রতিদিন দেখি, তাদের একটা প্রশ্ন একদম কমন, যে ডাক্তারবাবু কি খাবো। মানে তারা যত অপারেশন হোক আর যত সিম্পল ধরুন হাইপারটেনশন বা ডায়াবেটিস নিয়েও আসে, তো এই প্রশ্নটা সবার মনে থাকে। এবারে অবশ্যই পেশেন্ট টু পেশেন্ট, মানে রুগী অনুযায়ী হয়তো ডায়েটের কিছুটা পরিবর্তন হয়। যেমন প্রেশার যার আছে তাকে আমরা যেভাবে ডায়েট দেবো, যার ওবেসিটি বা হাই কোলেস্টেরল আছে তার হয়তো ডায়েটটা একটু ডিফারেন্ট হবে, বা সুগার থাকলে, ডায়াবেটিস থাকলে হয়তো ডিফারেন্ট হবে। কিন্তু ওভারঅল মানে সামগ্রিকভাবে একটা প্রিন্সিপাল আমরা মেনে চলি। এবং আমি আমার রুগীদেরও বলি যে প্রিন্সিপালগুলো বিভিন্ন অঙ্ক দিয়ে আমরা ডেফিনেটলি বলতে পারি। যেমন প্রথম আমাদের যেটা হিসেব করতে হয় যে আমাদের সারাদিনে ক্যালোরি ইনটেক কত হবে। একটা পেশেন্টের হাইট, ওয়েট অনুযায়ী বা বিএমআই যে কথাটা আমরা বলি, বডি মাস ইন্ডেক্স, এখন সবার স্মার্ট ওয়াচে বা ফোনে আমরা খুব সহজেই বিএমআই ক্যালকুলেট করতে পারি এবং এই বিএমআই এর উপরে নির্ভর করে আমরা আন্ডারওয়েট না ওভারওয়েট নাকি ওবেস এই ব্যাপারগুলো নির্ধারণ করতে পারি। তো সেই অনুযায়ী আমরা আমাদের সারাদিনের কতটা ক্যালোরি হবে এটাকেও ঠিক করতে পারি। ধরুন কেউ যদি ওবেস বা ওভারওয়েটের দিকে যায়, তাহলে তাদেরকে আমরা রেকমেন্ড করব যে সারাদিনে 1200 থেকে 1400 কিলো ক্যালোরি ম্যাক্সিমাম। কিন্তু কেউ যদি আন্ডারওয়েট হয়, কেউ যদি ম্যালনারিশড হয়, তার ক্ষেত্রে কিন্তু সেটা অতটা রেস্ট্রিক্টেড নয়। তার ক্ষেত্রে আমরা হয়তো 1800-2000 কিলো ক্যালোরি বা খুব ম্যালনারিশডে আরও বেশিও কিলো ক্যালোরি অ্যাডভাইস করা যেতে পারে। কিন্তু আমাদের হার্ট ডিজিজ বা ওবেসিটি বা ডায়াবেটিস পেশেন্টদের সাধারণত ওই 1200 থেকে 1400 কিলো ক্যালোরি পার ডে রেস্ট্রিকশন করলেই ভালো। খুব যদি কেউ ওবেস হয় বা স্থূলতা প্রচণ্ড রকমের বেশি, সেক্ষেত্রে আরও কমিয়ে দেওয়া হয়, 1800 হতে পারে। বেস্ট হচ্ছে কোনো ডায়েটিশিয়ানের পরামর্শ নেওয়া এবং তার বিএমআই অনুযায়ী, তার রোগের অনুযায়ী টোটাল ক্যালোরিটাকে হিসেব করা। এটা ফার্স্ট কাজ। এবারে এই ক্যালোরিকে আমরা ভাগ করি কার্বোহাইড্রেট, প্রোটিন এবং ফ্যাট, তিনটে আমাদের মেজর কম্পোনেন্ট অফ ফুড। তাহলে কার্বোহাইড্রেট আমরা খাবো সারাদিনের ক্যালোরি রিকোয়ারমেন্টের 50 to 60%। প্রোটিন আমরা খাবো অ্যারাউন্ড 20%। মানে প্রোটিনটা ভালো, প্রোটিনটার পার্সেন্টেজ যদি আমরা বাড়াতে পারি তাহলে সেটা ভালো।
আর ফ্যাটটাকে আমরা যতটা সম্ভব লিমিটেড রাখবো টু লেস দ্যান 15-20%, মানে 15-20%-এর বেশি ফ্যাট কোনো মতেই খাবো না, এটা আমাদের মাথায় রাখতে হবে। কার্বোহাইড্রেট এবং ফ্যাট দুটোই কিন্তু খারাপ। আমাদের একটা সাধারণ ধারণা আছে যে তেল না খেলেই বোধহয় আমরা ভালো আছি, কিন্তু আমি যদি থালা ভর্তি করে ভাত খাই, দুটোর জায়গায় 4টে 6টা 8টা রুটি খাই, তাহলে কিন্তু আমার সেটা বেশি ক্ষতিকারক হতে পারে রেদার দেন 1 চামচ ঘি খাবার থেকে বা 1 চামচ বাটার খাবার থেকে। কারণ এই কার্বোহাইড্রেটটাই আলটিমেটলি কিন্তু ডায়াবেটিস করবে, এবং কার্বোহাইড্রেট থেকে লিপিডও তৈরি হতে পারে শরীরের মধ্যে বাই ডিফারেন্ট পাথওয়েজ। তাহলে আমাদের মনে রাখতে হবে যে আমাদের কার্বোহাইড্রেটকেও কমাতে হবে, ফ্যাটকেও কমাতে হবে, প্রোটিনটাকে বাড়াতে হবে। প্রোটিন আমরা জানি কি, যেমন ধরুন ডিমের সাদা অংশ, প্রচুর প্রোটিন তাতে আছে। আমরা লিন মিট মানে চর্বি ছাড়া যে মাংস, সেটাকেও প্রোটিনের সোর্স হিসেবে ভাবতে পারি। সব থেকে ভালো প্রোটিন সোর্স যেটা আমরা সহজে পাই, দুধ এবং দুগ্ধজাত খাবার, মানে পনির, ছানা, এগুলি। এছাড়া যারা মানে অনেকে পভার্টি লাইনের নিচে অনেকে বলেন যে আমরা অ্যাফোর্ড করতে পারছি না, গরিব মানুষ, তাদের ক্ষেত্রে শুধু ডাল বা সয়াবিন, যেগুলো গ্রামের দিকে সহজেই অনেকটা হয়, এগুলোতেও কিন্তু প্রচুর প্রোটিন থাকে। সো আমাদের মনে রাখতে হবে আমরা প্রোটিনটা বাড়াবো এবং কার্বোহাইড্রেট ফ্যাট কমাবো। এটা গেল। ফ্যাটের মধ্যে আরেকটা জিনিস খুব স্পেসিফিক্যালি আমরা বলি যে স্যাচুরেটেড ফ্যাট কিন্তু 10%-এর কম হতে হবে, এবং ট্রান্স ফ্যাট যেটা সব থেকে মারাত্মক, সেটা হতে হবে 1%-এর কম। এই পার্সেন্ট মানে সারাদিনের ক্যালোরি ইনটেকের পার্সেন্ট, তার মানে সারাদিনে যা ক্যালোরি খাবো তার 1%-এরও কম আমরা ট্রান্স ফ্যাট খাবো। এবারে ট্রান্স ফ্যাট বা স্যাচুরেটেড ফ্যাট, আমাদের প্রশ্ন করতে পারে রোগীরা যে আমরা এগুলো জানবো কী করে, কিসে কত আছে। দেখুন, যে কোনো খাবার আপনারা এখন যদি কেনেন, যে কোনো, আমরা তো ইউজুয়ালি প্যাকেজ খাবার বা প্যাকেট হিসেবে কিনি, আমরা লুজ খোলা চাল, খোলা ডাল এখন কিন্তু বেশিরভাগ অত ইউজ হয় না। আপনি পাউরুটি বলুন, আপনি বিস্কিট বলুন, আপনি দুধ বলুন, আপনি যদি লেবেলটা দেখেন, সেখানে কিন্তু স্পেসিফিক্যালি বলা আছে যে 100 গ্রাম দুধে বা 100 গ্রাম ডালে কতটা কার্বোহাইড্রেট রয়েছে, কতটা ফ্যাট, কতটা স্যাচুরেটেড ফ্যাট, কতটা ট্রান্স ফ্যাট। তো কেউ যদি একবার হিসেব করে নেয় যে আমি 1 কাপ দুধ খেলে কতটা ট্রান্স ফ্যাট গেল, আমি 2টো পাউরুটি খেলে কতটা ট্রান্স ফ্যাট, সেই অনুযায়ী কিন্তু আমরা বাকি সারা বছরের খাবার হিসেবে রাখতে পারি। এটা মাথায় রাখতে হবে। এবং অ্যাজ আ জেনারেল প্রিন্সিপাল যেটা আমি বললাম যে ভাত রুটি কম খাবো, মানে গম বা চাল জাতীয় খাবার কম খাবো যেটা কার্বোহাইড্রেট, আমরা তেল ঘি মাখন জাতীয় খাবার কম খাবো যেটা ফ্যাট, আমরা প্রোটিনজাত খাবার বেশি খাবো। এটা ফার্স্ট প্রিন্সিপাল। সেকেন্ড হচ্ছে যে আমাদের কিছু অ্যাডিশনাল খাবার খেতে হবে, যেমন ভিটামিনস। কোথায় আছে ভিটামিনস? ফলমূল। তো আমরা যত পাবো ফ্রুটস খাবো। ফ্রুটস যদি আমরা বেশি খাই, তাহলে আমাদের শরীরে ডিফারেন্ট নেসেসারি ভিটামিনস ঢুকবে। এছাড়া আমাদের মনে রাখতে হবে ফাইবার, যেটা এখন ভীষণভাবে জোর দেওয়া হচ্ছে যে ফাইবার বেশি করে খেতে হবে। সারাদিনে 25 গ্রাম মতো ফাইবার খেতে হবে। ফাইবার মানে যে কোনো সবজি বা ফলের যে খোসা, তাতে ফাইবার আছে। অর্থাৎ গম, আমরা যদি গম থেকে আটা বানাই তাতে ফাইবার আছে, কিন্তু যদি আমরা খোসাটা ফেলে দিয়ে ময়দা বানাই তাহলে কিন্তু ফাইবারটা চলে গেল। তাহলে আমাদের মনে সেই জন্যই আজকাল দেখবেন যারা কনসাস, যারা সচেতন রোগের ব্যাপারে বা শরীরের ব্যাপারে, তারা দেখবেন ব্রাউন রাইস খাচ্ছে কিংবা ব্রাউন ব্রেড খাচ্ছে। এই ব্রাউন ব্রেড মানে কি? আটা দিয়ে তৈরি, তার মানে তাতে হাস্ক বা ফাইবার জিনিসটা বেশি। এছাড়াও আলাদাভাবে ধরুন ফাইবার পাওয়া যায়, আপনি এসবগুলো কিনে খেতে পারেন। আপনি বিভিন্ন মেডিকেটেড ফাইবার প্রোডাক্টস পাওয়া যায় আলাদা করে। লোকে হয়তো 2 চামচ করে দিনে 1বার কি 2বার করে ফাইবার খেয়ে নিল, বা এইসবগুলো জলেগুলো খেয়ে নিল। তো এভাবে আমরা আমাদের ফাইবার ইনটেকটা বাড়াতে পারি। তো এগুলোই মেনলি। এছাড়া যেগুলো খুব কমনলি, আপনিও বললেন যে ফাস্ট ফুডস খুব খারাপ, আমরা ফাস্ট ফুডস মানেই ফ্রাইড ফুডস, তাতে স্যাচুরেটেড ফ্যাট, ট্রান্স ফ্যাট ভীষণ বেশি। তো আমরা বাড়ির তৈরি খাবার বেশি করে খাবো। আমরা রান্নায় তেল ভীষণ কম দেব, এটা খুব জরুরি। তেল কতটা খাবো এটা সবাই জিজ্ঞেস করে। তো আমরা যেটা খুব সহজ হিসেবে বলি যে একজন মানুষের সারা মাসে 1 লিটারের কম তেল লাগা উচিত সারা মাসে। এবং এই যে তাহলে ধরুন পরিবারে যদি 4 জন লোক, তাহলে আমি মাসের শুরুতে যদি 4 লিটার তেল কিনি এবং আমি যে রান্না করছে তাকে ইনস্ট্রাকশন দিই যে সারা মাস আমাকে এই 4 লিটার তেলেই রান্না করতে হবে, তাহলেই সহজভাবে আমরা কন্ট্রোল করতে পারি। এই তেলটা আমরা 50% সর্ষের তেল খাবো, 50% সাদা তেল খাবো। এটা কিন্তু একটা মস্ত ভুল ধারণা। আমরা টিভি সিরিয়াল অ্যাডভার্টাইজমেন্ট দেখে আমাদের মনে হয় যে সাদা তেল খেলেই বুঝি হার্ট ভালো থাকবে। যদি কেউ শুধু সাদা তেল খায় সেটা কিন্তু আরও বেশি খারাপ।
অতএব আমাদের খেতে হবে ব্যালেন্সড অয়েল। যদি কেউ ব্লেন্ডেড অয়েল এখন পাওয়া যায়, মানে মিশ্রিত মাস্টার্ড অয়েল এবং সাদা তেল মিশ্রিত, সেটা খেতে পারেন। না হলে বেস্ট হচ্ছে যে আপনার যতটুকু তেল লাগছে সারা মাসে, অর্ধেক আপনি সরষের তেল কিনুন, অর্ধেক সাদা তেল কিনুন, ব্যাস এটুকুই। এবারে যতটা সম্ভব কম তেলে রান্না করা, আর বাকি তো হেলদি ডায়েটস আমরা বললাম। কোনো অ্যাডিকশানস চলবে না, এটাও মাথায় রাখতে হবে, কারণ অ্যালকোহল বা স্মোকিং অনেকেই খাবার সাথে এগুলোকেও নানাভাবে যুক্ত করে আর কি, তো সেগুলোই কিন্তু মারাত্মক হার্টের পক্ষে। তো কোনো রকম নেশা বস্তু আমরা অ্যাডভোকেট করব না। এটাই আমার মনে হয় সামগ্রিকে। এবারে যেরকম বললাম যে কারোর যদি কোলেস্টেরল বেশি থাকে, তাহলে তার ক্ষেত্রে হয়তো আমরা লিপিডটা একটু বেশি রেস্ট্রিকশান করব। কারোর যদি ধরুন হাইপার টেনশন থাকে, তার হয়তো সল্টটা একটু বেশি রেস্ট্রিকশান করব। আমরা নুনের ক্ষেত্রে বলি যে 5 গ্রামের কম নুন, যাদের ক্ষেত্রে হাইপার টেনশন আছে বা হাই ব্লাড প্রেশার, তাদের 5 গ্রামের কম নুন খেতে হবে সারাদিনে। কারোর যদি খুব হাইপার টেনশন থাকে বা রেজিস্ট্যান্ট হাইপার টেনশন কিছুতেই কমছে না, তাহলে সেক্ষেত্রে 2 গ্রামেরও কম নুন খেতে হতে পারে। আবার এই নুনের মাত্রাগুলো কিন্তু খাবারের লেবেলে, খাবারের কৌটের বাইরে লেখা থাকে। আরও সহজ পদ্ধতি হলো যে 1 টেবিল স্পুন যদি আপনি নেন, সেটা ইউজুয়ালি 5 গ্রামই হয়, মানে খুব উঁচু উঁচু করে না নিলে। বা আরও একটা সহজভাবে আমরা বলি যে একটা সাধারণ মানুষ সারাদিনে যা তরিতরকারি সবজি খায়, তাতে যেটুকু স্বাভাবিক নুন লাগে সেটুকুতেই যদি আমরা নিজেদের সীমাবদ্ধ রাখি, তাহলে 5 গ্রামের কমই থাকবে। নুনটা বেড়ে কখন যায়? যখন আমরা এক্সট্রা নুন খাই। সেই জন্য আমরা বলি নো অ্যাডেড সল্ট। আপনি দেখবেন সব জায়গায় বলা হয় নো অ্যাডেড সল্ট, মানে কি আমি পেয়ারা খাচ্ছি, নুন দিয়ে খেলাম, অ্যাডেড সল্ট হয়ে গেল। আমি এক্সট্রা আচার খেলাম, যাতে প্রচুর নুন আছে, কিংবা আমি চানাচুর খেলাম, তাতে প্রচুর নুন আছে। তাহলে আমি যদি শাক সবজিতে নুন কম দিতে হবে না, আপনাকে নুন রেস্ট্রিক্ট করার জন্য রান্নাটাকে নুন ছাড়া করতে হবে না, এক্সট্রা সল্টগুলোকে বাদ দিয়ে দিতে হবে নোনতা খাবার। একদম স্যার, আমার এই প্রসঙ্গে নুনের ব্যাপারে একটা প্রশ্ন আছে, যেহেতু নুন নিয়ে আপনি বলছেন, সেটা হচ্ছে রক সল্ট বা বিট নুন। এগুলো কি যে নুন আমরা সাধারণত তরকারিতে বা সবজিতে দিয়ে খাই বা রান্নায় দিয়ে খাই, সেটার থেকে কি এই রক সল্টগুলো ভালো? বেশ, এইটা খুব একটা প্রাসঙ্গিক এবং গুরুত্বপূর্ণ প্রশ্ন। আমি আমার শ্রোতাদের বলতে চাই যে এখানে আবার সেই অ্যাডভার্টাইজমেন্টের একটা বিশাল রোল চলে আসছে, মার্কেটিং এবং মিডিয়া। অ্যাকচুয়ালি রক সল্ট ভালো নয়, যদি এক কথায় বলতে হয়। বিশদে যদি বলতে হয়, তাহলে আমাদের যে সাদা নুন, মানে যেটা আমরা ইউজুয়ালি টাটা সল্ট বা আরও কিছু কিছু সল্ট আমরা ব্যবহার করি, সাদা নুন, তাতে সোডিয়াম যে পরিমাণে থাকে আর পটাশিয়াম যে পরিমাণে থাকে, এই রক সল্ট বা পিঙ্ক সল্ট আজকাল ব্যবহার হয়, এগুলোতে সোডিয়ামটা কম থাকে, পটাশিয়ামটা বেশি থাকে। তো সোডিয়াম হাইপার টেনশনের জন্য খারাপ, নো ডাউট, সেটা নিয়ে কোনো সন্দেহ নেই। তাই কারোর যদি খুব হাই প্রেশার থাকে, তাদের ক্ষেত্রে সোডিয়াম কমানোর জন্য হয়তো বিট নুনের ব্যবহার বা রক সল্ট বা আপনার পিঙ্ক সল্টের ব্যবহার করা যেতে পারে। কিন্তু এতে কখনো কখনো খুব হিতে বিপরীত হয়। কি হয়? শরীরে পটাশিয়ামটা বেড়ে যায়, এবং পটাশিয়াম কিছু কিছু ক্ষেত্রে খুব মারাত্মক। যেমন যাদের হার্ট ফেলিওর আছে, কিংবা যাদের কিডনির রোগ আছে, কিংবা প্রেশার কমানোর জন্যও আমরা কিছু কিছু ওষুধ ব্যবহার করি যাতে পটাশিয়াম শরীরে বাড়িয়ে দেয়। এর ওপরে যদি তারা বিট নুন বা পিঙ্ক সল্ট খায়, তার শরীরে পটাশিয়াম কিন্তু মারাত্মক মাত্রায় বৃদ্ধি পেতে পারে, এবং সেটা পটাশিয়াম বেড়ে গেলে কিন্তু সাডেন কার্ডিয়াক অ্যারেস্ট হয়ে যেতে পারে। মানে পেশেন্টের হঠাৎ করে মৃত্যু ঘটে যেতে পারে, কারোর কোনো ক্লু থাকবে না, কেউ জানতেও পারবে না যে কেন হয়েছে। সেই জন্য আমাদের রেকমেন্ডেশন একেবারেই বিট নুন খাওয়া নয়। আমাদের রেকমেন্ডেশন সাদা নুন, কম নুন, নো অ্যাডেড সল্ট, যেটা আমি বললাম। কিন্তু বা অনেকে, আমি এরকমও শুনেছি, অনেকে বলে যে নুনটা ভেজে নিলে বোধহয় তার খারাপ গুণাবলীগুলো চলে যায়। ভেজে নিয়ে জলে ভিজিয়ে শুকিয়ে অনেকে অনেক রকম প্রসেস করার চেষ্টা করে, এগুলো কিছুই ঠিক নয়। আপনাকে এটাই মনে রাখতে হবে, সাধারণ নুন খান এবং অল্প পরিমাণে খান। একদম। আরেকটা বিষয় যেটা হার্টের রোগীদের ভীষণ বড় একটা প্রশ্ন থাকে, যেটা আপনি বললেন যে প্রোটিন খাবো, এবং আপনি এগ হোয়াইটের কথা বলেছেন, কিন্তু ডিমের কুসুমের ব্যাপারে তাহলে কি হবে? তাহলে কি একদম ডিমের কুসুম খাবেন না? ঠিক, দেখুন, কুসুম নিয়ে একটা ডাউট, একটা সন্দেহ অনেক দিনই আছে, এবং এটা কিন্তু বিভিন্ন রিসার্চের পরেও খুব পরিষ্কার হয়নি। এখন যা প্রেজেন্ট কন্ডিশন, দেখুন, কুসুম মানে কোলেস্টেরল, মানে ফ্যাট, আর ডিমের সাদা অংশ মানে প্রোটিন। সাদা অংশে আমাদের কোনো বাধা নেই, মোটামুটি রুগী যতটা ইচ্ছে বা যতটা প্রয়োজন খেতে পারে। কুসুমের ক্ষেত্রে কোলেস্টেরল বেড়ে যাওয়ার একটা সম্ভাবনা আছে। তাই আমরা
আমি আমার রুগীদের বলি সপ্তাহে 2-3টের বেশি কুসুম না খাওয়াই ভালো। কিন্তু কিছু কিছু রিসার্চ, কিছু কিছু স্টাডি বা কিছু বডিজ তারা রেকমেন্ড করেছে যে হ্যাঁ, দিনে একটা কুসুমও খাওয়া যেতে পারে। প্রতিদিন একটা কুসুম খেলেও খুব একটা ক্ষতি হয় না, বা বাস্তবে হয়তো সত্যি অতটা বিপজ্জনক নয়। তাও আমি বলবো যাদের কোলেস্টেরল বা আছে, বা কারোর অ্যাঞ্জিওপ্লাস্টি হয়েছে বা বাইপাস হয়েছে, তাদের একটু কমে, মানে পরিমাণটা একটু কমের দিকে রাখাই ভালো কুসুমের ক্ষেত্রে। একদম। স্যার, আরেকটা হচ্ছে বাটার, ঘি এবং তেল, এই তিনটের মধ্যে একদমই কি বাটার ঘি বর্জন করা হবে? ঠিক, এটাও সেই একই, যতটা কম হয়, কম খাওয়া যায় নিশ্চয়ই সেটা হার্টের পক্ষে ভালো। কিন্তু আমাদের মনেও রাখতে হবে যে বাঁচতে গেলে একটা জীবনের রসনারও প্রয়োজন আছে বা একটা আনন্দেরও প্রয়োজন আছে। কাউকে যদি আমি বলি একদম নুন খেও না, একদম মাখন কোনো দিন খেও না, তাহলে সেটা তার পক্ষে মানসিক একটা অবসাদ বা এর কারণ হয়ে যায়। তো আমরা সেই জন্যই বলি যে লিমিটেড অ্যামাউন্টে খাওয়া যেতে পারে। একটা জিনিস মনে রাখবেন যে কোনো চর্বিজাত খাবার যেটা রুম টেম্পারেচারে লিকুইড আছে, অর্থাৎ তরল আছে, সেটা বেটার, সেটা ভালো দেন যে জিনিসটা সলিড আছে। মানে কি, মানে ডালডা হচ্ছে একটা সলিড জিনিস, কিন্তু আপনি দেখবেন তরল মাখন, আপনি অনেক রেস্টুরেন্টে এখন দেখবেন যে পাউরুটিতে তরল মাখন লাগানো হয়, সেটা কিন্তু ওই সলিড মাখন বা শক্ত মাখনের থেকে ভালো। তাহলে যেটা তরল সেটাতে স্যাচুরেটেড ফ্যাট কম। অতএব আপনাকে যদি খেতেই হয়, চেষ্টা করুন তরল জিনিসটাকে বাছার রাদার দ্যান সলিড জিনিস। এটা একটা প্রিন্সিপাল। এবং তিনটের মধ্যে যদি বলেন, ঘি রিলেটিভলি বেটার দেন বাটার অর অয়েল। একদম। স্যার, আরেকটা হচ্ছে ট্রান্সফ্যাট। আপনি ট্রান্সফ্যাটের কথা বলেছেন যে আমাদের খাবারে ট্রান্সফ্যাটের পরিমাণটা কমাতে হবে। একটা সূত্র মারফত আমরা জানতে পেরেছি যে খাবারগুলো বারবার, মানে যে তেলটা বারবার ভাজা হচ্ছে, সেই তেলে ট্রান্সফ্যাটের পরিমাণ বেশি হয়ে যাচ্ছে। এটা কি সঠিক? একদম, এটাই কমনেস্ট প্রিন্সিপাল, যে রিকুকড অয়েলে যতবার আপনি এক তেলে রান্না করবেন ততবার ট্রান্সফ্যাটের পার্সেন্টেজ বাড়তে থাকবে। তো এটা ওই যে আমরা রোলের দোকানে যাই, আপনারা দেখবেন যে এবং এটাও মাথায় রাখবেন, যত ট্রান্সফ্যাট বাড়ে তত কিন্তু খাবারটা সুস্বাদু হয়। তাই আপনি যে রোল বা চাউমিনটা খাচ্ছেন, সেটাকে সুস্বাদু করার জন্য বিক্রেতা ইচ্ছা করেই ওই একই তেলে বারবার জিনিসটা ভেজে যাচ্ছে, যাতে জিনিসটা আপনার কাছে টেস্টি হয়, কিন্তু সেটা মারাত্মকভাবে কিন্তু হার্টের ক্ষতি করছে। একদম। আর যেহেতু আজকে আমরা ডায়েট নিয়ে স্পেশালি আলোচনা করছি, হার্টের রোগীদের আর একটা বিষয় আমরা শুনে থেকেছি যে চাইনিজ খাবারে আজিনামাটো বা যে মশলাগুলো ব্যবহার করা হয়, সেগুলো নাকি ক্ষতিকারক। আপনি এ ব্যাপারে কি বলবেন? এরকম কিছু কিছু তথ্য এসেছে, কিছু কিছু ট্রায়ালসে দেখা গেছে, যদিও এটা কোনো মানে যে সংস্থাগুলো আমাদের ওষুধ বা খাদ্যগুলোকে রেগুলেট করে, যেমন ধরুন আমেরিকাতে FDA, ফুড অ্যান্ড ড্রাগ কিংবা আমাদের দেশে DCGI, বা যারা আমাদের ড্রাগ বা ফুড কন্ট্রোলার আমি বলতে চাইছি, তাদের থেকে যে কোনো ব্ল্যাক বক্স ওয়ার্নিং এসছে যে এইটা খাওয়া যাবে না, এরকম নয়। কিন্তু কিছু কিছু আইসোলেটেড রিপোর্টস পাওয়া গেছে যে হ্যাঁ, আজিনামোটোতে বা আমাদের চাইনিজ যে মশলাগুলো, স্পাইসেসগুলো, তাতে কিছু কিছু পাওয়া গেছে। কখনো কখনো দেখবেন রিপোর্টস বেরিয়েছে যে ম্যাগিতে যে মশলাটা ব্যবহার করা হয় নুডলসে, সেটাতে কিছু পাওয়া গেছে, এবং সেগুলো সব যে হার্টের ক্ষতিকারক তা নয়। কখনো কখনো দেখা গেছে তার মধ্যে ক্যান্সারাস এলিমেন্টস পাওয়া যাচ্ছে। অনেক সময় স্যাকারিন নিয়ে প্রশ্ন উঠেছে, যেটা সুগার ফ্রি বা এতে ব্যবহার করা হয়, তো সুগার ফ্রি নিয়েও অনেকে জিজ্ঞেস করে। তো এই মুহূর্তে সত্যি কথা বলতে সেরকম কোনো ডিরেক্ট ওয়ার্নিং বা ডিরেক্ট একদম নিষেধাজ্ঞা নেই যে এই খাবারটা হার্টের পক্ষে ক্ষতিকারক। সেটা যদি হয় তাহলে কিন্তু যে কোনো দেশেই সেই খাবারটা পুরোপুরি ব্যান্ড হয়ে যাবে, এবং কোনো কোম্পানি সেই খাবারটাকে কোনো হোটেল, রেস্টুরেন্ট বা প্যাকেজড ফুডে প্রমোট করতে পারবে না। অতএব আমাদের নির্দিষ্ট সংস্থা আছে সমস্ত দেশেই যারা এই জিনিসগুলোকে কন্ট্রোল করছে। তো কিছু কিছু রিপোর্ট আছে যার ফলে যদি আপনার মনে সন্দেহ থাকে, একটু কম খাওয়াই আমার মনে হয় বেটার। মানে আপনি চিনি না খেয়ে, অনেকে জিজ্ঞেস করে আমরা চিনি না খেয়ে কি স্যাকারিন বা সুগার ফ্রি খাবো? যদি দেখুন একেবারেই সুগার ছাড়া কিছু করতে পারেন, যেমন আমরা অনেকেই চিনি ছাড়া চা বা কফি অভ্যাস করে ফেলেছি, তো এটা যদি হয় তাহলে সব থেকে ভালো। এবারে কেউ যদি বলে যে না, আমি একেবারেই চিনি ছাড়া পাচ্ছি না, তাহলে বাধ্য হয়ে সে হয়তো একটু সুগার ফ্রি অ্যাড করতে পারে। বাট এই ধরনের প্রোডাক্ট যতটা কম ব্যবহার করা যায়, ন্যাচারাল প্রোডাক্ট ইজ বেস্ট, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। চিনির বদলে এখন অনেকে গুড়ের ব্যবহারও করে থাকেন, এটার কি কোনো যৌক্তিকতা রয়েছে? খানিকটা হ্যাঁ, জ্যাগারি
এমনি সুগার ইজ পিওরলি কার্বোহাইড্রেট, মানে একদম শরীরে কার্বোহাইড্রেট হিসেবেই যাচ্ছে, জায়গাটিতে কার্বোহাইড্রেটের পার্সেন্টেজটা একটু কম, যে জন্য অনেকে দেখবেন মধুও ব্যবহার করে। তো মধুতে সুইটেনিং এলিমেন্টটা আছে, কিন্তু অতটা কার্বোহাইড্রেট শরীরে বাড়াচ্ছে না। তো আমাকে যদি কেউ বলে যে দুটোর মধ্যে বাঁচতে, তাহলে আমিও চিনির বদলে বলবো গুড় বা সুগার, আমি মধু বাঁচতে। কিন্তু সেক্ষেত্রেও ওই একই, যদি আপনি একেবারে মিষ্টতা মিনিমাইজ করে খাবারটা খেতে পারেন, সেটা বেস্ট শরীরের পক্ষে। একদম। লাস্ট হচ্ছে স্যার যেটা ইম্পর্ট্যান্ট, সেটা হচ্ছে খাবারের সময়। হার্টের রোগীদের অনেক ক্ষেত্রে দেখা যায় যে তাদের হজম সংক্রান্ত ব্যাপার নিয়েও তারা ভুগে থাকেন, এবং খাবারের ধরুন গ্যাসের প্রবলেম হচ্ছে অনেক সময়, তো সেই ব্যাপারগুলো তারা কিভাবে কন্ট্রোল করবেন? হ্যাঁ, দেখুন, খাবারের ক্ষেত্রে আমরা সবসময়ই বলি যে স্মল ফ্রিকোয়েন্ট মিলস, এই কথাটা সব জায়গায় শুনতে পাবেন, যে একসাথে বেশি খাওয়া ভালো নয়। কারণ একসাথে বেশি খেলে শরীরের মেটাবলিজম তৎক্ষণাৎ ভীষণভাবে বেড়ে যায়, আমাদের হার্টকে অনেক বেশি পাম্পিং করতে হয়, কারণ সেই খাবারটাকে হজম করানোর জন্য যে রক্ত সঞ্চালন করতে হয় পেটের যে গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল ট্র্যাক্ট সেখানে, তো যার ফলে আমাদের হার্টের হার্টের মাসেলের অক্সিজেন রিকোয়ারমেন্ট অনেক বেড়ে যায়। আপনি দেখবেন ভরপেট খাওয়ার পরে হৃদস্পন্দনের গতি, হার্ট রেট বেড়ে যাচ্ছে। কেন? তার কারণ আমাদের হার্টকে বেশি রক্ত পাম্প করতে হচ্ছে ওই খাবারটাকে হজম প্রক্রিয়ার মধ্যে নিয়ে যাওয়ার জন্য। তো সেই কারণে যে কোনো হার্টের রুগীর ক্ষেত্রেই স্মল ফ্রিকোয়েন্ট মিলস, অল্প অল্প করে বারে বারে খাওয়া। এবং এতে আরেকটা যেটা বড় সুবিধা হচ্ছে, আপনি যদি একেবারে পেট ভর্তি করে খান, তাহলে কিন্তু আপনার রক্তে গ্লুকোজটা স্যাচুরেশন লেভেল রিচ করে গেল, মানে একদম ম্যাক্সিমাম মাত্রাকে এক্সিড করে গেল। তারপরেই আপনার অ্যাকচুয়ালি খাদ্যের তৃপ্তি বোধটা আসে। এই যে আমাদের পেট ভর্তি করে খাবার পর মনে হয় যে আমার পেট পুরো ভরে গেছে, দারুণ লাগছে, আর আমি কিছু খাবো না, এই তৃপ্তি বোধটা, যেটাকে ইংরেজিতে স্যাটাইটি বলে, এই স্যাটাইটিটা তখনই আসে যখন আমাদের ব্রেনের গ্লুকোজ সেন্টারগুলো স্যাচুরেটেড হয়ে যায়। তার মানে আপনার রক্তে যতটা গ্লুকোজ ধরার ক্ষমতা সেটা ফুলফিল হয়ে গেল। এরপরে যেটা এক্সেস গ্লুকোজ, সেটা কিন্তু শরীরে স্টোরড হবে, চর্বি আকারে স্টোর হবে, লিভারে স্টোর হবে, বিভিন্ন জায়গায় স্টোর হবে। সেই জন্য আমাদের রেকমেন্ডেশন হচ্ছে খিদে মানে মিটে যাওয়ার আগে খাওয়াটাকে থামাতে হবে। কখনোই যেন খাওয়ার পরে, লাঞ্চ বলুন, ডিনার বলুন, খাওয়ার পরে যেন এরকম মনে না হয় যে আমার পেটে আর কোনো জায়গা নেই, আমার পুরো তৃপ্তি হয়ে গেছে। এটা হলো মানেই কিন্তু আপনি আপনার শরীরে গ্লুকোজের মাত্রা ছাড়িয়ে গেলেন। অতএব এখনও পেটে খানিকটা খিদে আছে, এই অবস্থায় আপনাকে খাওয়াটা থামাতে হবে। একেবারে। স্যার লাস্টলি, হৃদরোগ আটকাতে কোন খাবারগুলো বেশি বেশি করে খাওয়া দরকার? যেমন আমি বললাম, এক কথায় সবজি এবং ফল খেতে হবে, ফাইবার খেতে হবে বেশি করে, এবং কম খেতে হবে কার্বোহাইড্রেট এবং ফ্যাট। এবং আমি আমার রুগীদের খুব সহজে 3টে প্রিন্সিপাল বলি, শুনতে একটু ফিলোসফিক্যাল লাগলেও যদি এটা মানতে পারেন তাহলে ভালো। আমি বলি যে দেখুন, যে খাবারটা আপনার পছন্দের সেই খাবারটা খাবেন না, এটা ফার্স্ট কথা। এবং মানে একসাথে বেশি খাবার খাবেন না, যেটা আমি বেশি করে বললাম যে স্মল ফ্রিকোয়েন্ট মিলস, এবং খিদে না পেলে খাবেন না, এটা খুব ইম্পর্টেন্ট। আমরা না মানে খিদে পাইনি, কিন্তু বন্ধুবান্ধবরা বলছে একটু খেয়ে নিলাম, কিংবা সামনে একটা ভালো খাবার দেখছি, ঠিক আছে একটু খেয়ে নিলাম, এইটা করা যাবে না। আমরা মনে রাখবো, আমরা তখনই খাবো যখন আমাদের খিদে পাবে। খিদে পাচ্ছে মানেই আমার শরীরে গ্লুকোজ ফল করেছে, তবেই আমি খেলে সেটা ঠিক আছে। কিন্তু খিদে ছাড়া যদি খান, সেই এক্সট্রা গ্লুকোজটা কিন্তু পুরোটাই জমছে। অনেক ধন্যবাদ স্যার। আমার দর্শক বন্ধুরা যারা আজকের এই অনুষ্ঠান দেখছেন, আশা করি আপনাদের যে প্রশ্ন আপনারা রেখেছিলেন যে কি খাবো, বিভিন্ন হার্টের সমস্যা নিয়ে আমরা যখন বিভিন্ন এপিসোড করেছি, তখন আপনারা বারবারই একটা প্রশ্ন করেছেন যে আমার এই সমস্যা রয়েছে, আমার হার্টের এই ধরনের প্রবলেম রয়েছে, তাহলে আমি কি খেলে ভালো থাকবো বা সুস্থ থাকবো। তো আশা করি ডাক্তারবাবু আজকে আপনাদের এই প্রশ্নের উত্তর যথাযথভাবে দিয়েছেন। আপনারা সঠিকভাবে ফলো করেন তো ডেফিনেটলি আপনারা সুস্থ থাকতে পারবেন এবং ভালো থাকতে পারবেন। স্যার আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য। দর্শক বন্ধুরা আপনারা দেখতে থাকুন ইমেজ বেঙ্গল হেলথ কেয়ার। নমস্কার।